আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির বেসিক গ্রামার কোর্সের ক্লাস 7 দ্যাট মিন্স সপ্তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি গ্রামারের বেসিকটাকে ডেভেলপ করার জন্য যে টপিকগুলো নিয়ে আলোচনা করা দরকার প্রত্যেকটি টপিক নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। সো তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো তো ইনশাআল্লাহ তোমাদের মোটামুটি ইংলিশের বেসিকটা অনেকটা ডেভেলপ হবে। সো চলো বন্ধু, তাহলে ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ যে টপিকটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে ফ্যাক্টিটিভ, কোয়াসিপেসিভ, রিফ্লেক্সিভ এবং রেসিপ্রোকাল ভার্ব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা এই 4 প্রকার ভার্ব সম্পর্কে জানবো। ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি ট্রানজিটিভ ভার্বের ক্লাসিফিকেশন। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হচ্ছে 4 প্রকার, সেই ভার্বগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আর গত ক্লাসে আমি কিন্তু ভার্ব, তারপর ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব, তারপর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, সব ভার্ব নিয়ে কিন্তু আলোচনা করেছি। সো আজকের ক্লাসে আমরা এই ভার্বগুলো সম্পর্কে জানবো। সো চলো বন্ধু, তাহলে ক্লাস আমরা আলোচনা শুরু করি। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে জানবো। সো ফ্যাক্টিটিভ ভার্ব কি সেটি আমরা দেখব। কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও, সো গত ক্লাসে আমরা ট্রানজিটিভ ভার্ব কি এবং অবজেক্ট কি বা কিভাবে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট খুঁজে বের করবো সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি বা আমি আলোচনা করেছি। সো তোমাদের যদি এই ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে কোনো কনফিউশন থেকে অবশ্যই কিন্তু 6 নম্বর ক্লাসটি দেখবা, তা নাহলে কিন্তু আজকে ক্লাসটি বুঝতে পারবা না। সো দেখো, কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও যদি ভার্বটি অন্য কোনো নাউন বা নাউন ফ্রেজ বা অ্যাডজেটিভ বা কমপ্লিমেন্টের সাহায্য ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে না পারে, ঠিক আছে। সাধারণত আমরা জানি কি যে কোনো সেন্টেন্সে আমরা কি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর যদি অবজেক্ট থাকে তাহলে সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি মোটামুটি ক্লিয়ার থাকে, ঠিক আছে। মানে ওই সেন্টেন্সের বক্তা তার ভাবটা মোটামুটি ক্লিয়ার প্রকাশ করতে পারে, খুব ভালোভাবে প্রকাশ করতে পারে। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে অবজেক্ট থাকা সত্ত্বেও, ঠিক আছে, অবজেক্ট থাকা সত্ত্বেও যদি ওই সেন্টেন্সের কি ভাববেন যে মানে ওই ভার্বটি যদি কোনো নাউন বা নাউন ফ্রেজ বা অ্যাডজেটিভের সাহায্য ছাড়া যদি অর্থ প্রকাশ করতে না পারে, তাহলে তখন ওই ভার্বটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে বন্ধুরা। সো আমরা কিছু এক্সাম্পল দেখবো, এক্সাম্পলগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো, এখানে ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। তাহলে উই ইলেক্টেড, আমরা নির্বাচিত করেছিলাম কাকে, তাকে। ঠিক আছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটাই তো কি অবজেক্ট, তাই না? সো দেখো, তাহলে উই ইলেক্টেড, তাহলে আমরা নির্বাচিত করেছিলাম কাকে, তাকে। সো হিম হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, দেখো ভার্ব, অবজেক্ট। তো এইটুকু অংশই কিন্তু সেন্টেন্সের একটা ভাব প্রকাশ করতে বা বক্তার মনের ভাব প্রকাশ করতে যথেষ্ট। কিন্তু তারপরেও দেখো, এই অংশটুকু কিন্তু সেন্টেন্সের বা এই বক্তার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ করতে পারতেছে না। কেমন দেখো, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। কি নির্বাচিত করেছিলাম সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। সো এই বিষয়টি, ঠিক আছে, এই কি নির্বাচিত করেছিলাম এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য এখানে পাশের যে চেয়ারম্যান ওয়ার্ডটা আছে না, চেয়ারম্যান, এই নাউনের সাহায্য নেওয়া লাগতেছে। তাহলে এই যদি চেয়ারম্যানের লেখে দেখো, তাহলে চেয়ারম্যানের সাহায্য বা এই নাউনের সাহায্য নিলে তখন সেন্টেন্সটা কিন্তু কি এখানে তোমার কর্তার বা বক্তার মনের ভাবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ কি উই ইলেক্টেড হিম, তাকে দেখো আমরা তাকে নির্বাচিত করেছিলাম কি চেয়ারম্যান। তাহলে কি আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। সো দেখো, এই ভাবটি কি, এই ভাবটি অবজেক্ট পর্যন্ত নেওয়ার পরে কিন্তু তার অর্থ ক্লিয়ার করতে পারতেছে না বা তার ভাবটা পুরোপুরি প্রকাশ করতে পারতেছে না। যখনই এই চেয়ারম্যান বা এই নাউন ওয়ার্ডটির কি করলো, হেল্প নিল, তখন সঙ্গে সঙ্গে কি এই ভাবটির অর্থটা বা এই বক্তার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পেল, ঠিক আছে। এই জন্য এই ভাবটাকে বলা হচ্ছে তোমার ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে বন্ধুরা। তারপর উই কল হিম আ ফুল, ঠিক আছে। উই কল হিম আ ফুল, আমরা তাকে কি বলি, বোকা বলি। তাহলে দেখো উই কল হিম, তাহলে উই কল আমরা বলি কাকে, বলি তাকে, ঠিক আছে। তাহলে এখানে কি মানে কি দ্বারা মানে প্রশ্ন করলে কিন্তু আমরা এখানে উত্তর পাচ্ছি, ঠিক আছে। সরি, মানে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি হিম। তার মানে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হিম হচ্ছে এখানে অবজেক্ট। সো দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে এটা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কি সেন্টেন্সটা বা এখানে কর্তার বা বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পাচ্ছে না। উই কল হিম, আমরা তাকে বলি, কি বলি, এটা কিন্তু মানে ভাবটা কিন্তু ক্লিয়ার না, ঠিক আছে। যখন আমি আ ফুল মানে বোকা এই অ্যাডজেক্টিভের হেল্প নিলাম, ঠিক আছে, তখনই কিন্তু দেখো উই কল হিম আ ফুল, আমরা তাকে বোকা বলি, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে কি দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকা সত্ত্বেও এই অংশটুকু তার মানে বক্তার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ করতে পারতেছে না। যখনই এই অ্যাডজেক্টিভের সাহায্য নিল, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কি এই বক্তার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পেল, ঠিক আছে। যার কারণে এখানে কল হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব।
সো বন্ধুরা নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, আই কনসিডার হিম আ ফেথফুল। ঠিক আছে, তাহলে আই কনসিডার হিম, আমি তাকে বিবেচনা করি, কাকে বিবেচনা করি? তাকে। সো হিম হচ্ছে অবজেক্ট। তো দেখো আমি তাকে বিবেচনা করি, তাহলে এই দেখো এই অংশটুকুর অর্থ কিন্তু বা বক্তার মনের ভাব কিন্তু পুরোপুরি প্রকাশ পাচ্ছে না। যে আমি তাকে বিবেচনা করি, কি বিবেচনা করি এটা কিন্তু ক্লিয়ার না। যখনই আমি এই ফেথফুল মানে কি অ্যাডজেক্টিভের সাহায্য নিলাম, সঙ্গে সঙ্গে কি অর্থটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আই কনসিডার হিম ফেথফুল মানে আমি তাকে কি বিশ্বাসী, ঠিক আছে, বিশ্বাসী হিম হিসেবেই বিবেচনা করি। সো আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের ভার্বগুলো হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব। বন্ধুরা আশা করি বুঝতে পারছো। সো এখন আমরা কোয়াসিপেসিভ ভার্ব সম্পর্কে জানবো, অর্থাৎ কোয়াসিপেসিভ ভার্ব কি সেটি দেখব। যদি কোনো ট্রানজিটিভ ভার্ব গঠনগত দিক থেকে অ্যাক্টিভ ভয়েস বলে মনে হয়, গঠনগত দিক থেকে অ্যাক্টিভ ভয়েস বলে মনে হয় কিন্তু বাংলা অর্থ করলে পেসিভ ভয়েসের মতো মনে হয়, তাহলে তাকে কোয়াসিপেসিভ ভার্ব বলা হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে গঠনগত দিক থেকে কি হবে? অ্যাক্টিভ ভয়েসের বলে মনে হবে কিন্তু বাংলা অর্থটা কি অনেকটা পেসিভের মতো মনে হয়। এই ধরনের ভার্বগুলোকে কোয়াসিপেসিভ ভার্ব বলা হয়। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে। দেখো যেমন হানি টেস্ট সুইট মানে মধু খেতে মিষ্টি। ঠিক আছে, মধু খেতে মিষ্টি। দ্য বুক রিডস ইন্টারেস্টিং, বইটি পড়তে মজার। রাইস সেল চিপ, চাল সস্তা দামে বিক্রি হয় বা চাল সস্তা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই সেন্টেন্সগুলো দেখো গঠনগত দিক থেকে কিন্তু অ্যাক্টিভ এরা। দেখো হানি টেস্ট সুইট, সাবজেক্ট ভার্ব বাকি অংশ। ঠিক আছে, এভাবে দেখো গঠনগত সাবজেক্ট ভার্ব বাকি অংশ। ঠিক আছে, তাহলে রাইস সেল চিপ। ঠিক আছে, দেখো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু বাংলা অর্থগুলো কি হচ্ছে পেসিভের মতো। তাছাড়া বন্ধুরা এই কোয়াসিপেসিভ ভার্বগুলো, ঠিক আছে, মানে বা কোয়াসিপেসিভ সেন্টেন্সগুলো চেনার আরেকটা উপায় হচ্ছে যে এই সেন্টেন্সগুলো কি হবে তোমার সাবজেক্ট ভার্ব তারপর কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, ঠিক আছে, এই স্ট্রাকচারে থাকবে। এই স্ট্রাকচারে যদি থাকে কোনো সেন্টেন্স তাহলে সেই সেন্টেন্সের ভার্বগুলো হবে কোয়াসিপেসিভ ভার্ব। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা এখন আমরা রিফ্লেক্সিভ ভার্ব সম্পর্কে জানবো, অর্থাৎ রিফ্লেক্সিভ ভার্ব কি সেটি দেখবো। যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়। সো বন্ধু দেখো বারবার কিন্তু ট্রানজিটিভ ভার্ব তারপর সাবজেক্ট অবজেক্ট এই কথাগুলো আছে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো এগুলো কিন্তু সম্পর্কে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু 6 নম্বর ক্লাসটি দেখবা, তা না হলে কিন্তু আজকে ক্লাসটি ক্লিয়ার বুঝতে পারবো না। তাহলে যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয় তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো হি কিলড হিমসেলফ, হি কিলড হিমসেলফ মানে কি সে নিজেই নিজেকে হত্যা করেছিল। ঠিক আছে, তাহলে হি যে ব্যক্তি, হিমসেলফ কিন্তু সেই ব্যক্তি। ঠিক আছে, দে হার্ট দেমসেলফ মানে কি তারা নিজে নিজেই কি আঘাত পেয়েছিল। শিফান সিনসিল দেখো শিফান সিনসিল মানে সে নিজেই মানে নিজে নিজেই কি মানে মজা করে। সো বন্ধু দেখো প্রত্যেকটা সেন্টেন্সেরই সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে। তো এই ধরনের যদি কোনো অবজেক্ট থাকে অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে ইন্ডিকেট করে তাহলে সেক্ষেত্রে ওই সেন্টেন্সের যে ভার্বগুলো থাকবে সেই ভার্বগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত যে ভার্বগুলো থাকবে সেই ভার্বগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আর রিফ্লেক্সিভ অবজেক্টগুলোর শেষে সেলফ কথা থাকবে, সেলফ বা সেলফস। ঠিক আছে, SELF অথবা এই দেখো LVES। ঠিক আছে, এই যে সেলফ বা সেলফস, ঠিক আছে, এই কথাগুলো থাকলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, বা এই তোমার কি বলে এগুলোকে তোমার সাফিক্সগুলো যদি থাকে কোনো ওয়ার্ডের সাথে, তো সেক্ষেত্রে আমরা কি করব সেটাকে রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ধরে নেব, অর্থাৎ ওই সেন্টেন্সের ভার্বগুলোকে রিফ্লেক্সিভ ভার্ব মনে করব। ঠিক আছে, বা ওই রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ধরে নেব। সো আশা করি বুঝতে পারছো। সো এখন আমরা রেসিপ্রোকাল ভার্ব সম্পর্কে জানবো, অর্থাৎ রেসিপ্রোকাল ভার্ব কি সেটি আমরা দেখব। দেখো কোনো ট্রানজিটিভ ভার্ব যদি রেসিপ্রোকাল প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, ঠিক আছে, তাহলে কোনো ট্রানজিটিভ ভার্ব যদি রেসিপ্রোকাল প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে সেক্ষেত্রে আমরা কি করব ওই ট্রানজিটিভ ভার্বকে রেসিপ্রোকাল ভার্ব বলবো। ঠিক আছে, ওই ট্রানজিটিভ ভার্বকে রেসিপ্রোকাল ভার্ব বলে। যেমন রেসিপ্রোকাল অবজেক্ট মানে কি তার মানে কি দেখো এখানে রেসিপ্রোকাল অবজেক্ট বা রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি আমরা মানে এই রেসিপ্রোকাল ভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাকে রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে ধারণা থাকতে হবে আমার। ঠিক আছে, সো তোমাদের যদি রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসটি দেখে নেবা। তারপর আমি তোমাদেরকে এখানে একটু বলে দিচ্ছি। দেখো রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ওয়ান অ্যানাদার আর একটা হচ্ছে ইচ আদার। ঠিক আছে, এই দুইটাকে কি বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। অর্থাৎ কোনো সেন্টেন্সের অবজেক্ট যদি এগুলো হয় অন অ্যানাদার অথবা ইচ আদার হয় তাহলে ওই সেন্টেন্সের যে ভার্বগুলো থাকবে সেই ভার্বগুলো হচ্ছে কি রেসিপ্রোকাল ভার্ব। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইন্ট্রানজিটিভ ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে অর্থাৎ দেখো কপিলেটিভ ভার্ব, তারপর কগনেট ভার্ব এবং কজেটিভ ভার্ব।
ঠিক আছে, এই ভার্বগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।